বাংলাদেশ চীনের নিকট থেকে 2017 সালে সাবমেরিন গ্রহণ করার পর ভারত চেষ্টা করে মায়ানমারকে একই ধরনের সমর শক্তিতে সাজিয়ে তুলতে। বন্ধুরা, বাংলাদেশের এগেনস্টে ভারত সবসময়ের জন্য চেষ্টা করেছে মায়ানমারকে একটা কাউন্টার শক্তি হিসেবে ব্যবহার করতে। বাংলাদেশ তাদের নৌবাহিনীর বহরে সাবমেরিন অন্তর্ভুক্তকরণের পরে মায়ানমার এটা অনুধাবন করতে সক্ষম হয় যে সমুদ্রভিত্তিক সমর শক্তির ভারসাম্য বাংলাদেশের অনুকূলে চলে গিয়েছে। এই অবস্থায় সমুদ্রে কখনোই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে পেরে উঠতে পারবে না, আর তখনই তারা চেষ্টা করে নিজেদের বহরে সাবমেরিন অন্তর্ভুক্তকরণের জন্য। আর এ ব্যাপারে তারা ভারতের সহযোগিতা গ্রহণ করার জন্য মন স্থির করে। ভারত এবং মায়ানমার কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনার পরে এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভারতের নিকটে প্রায় 40 বছরের পুরনো একটি কিলো ক্লাস সাবমেরিন রয়েছে। বন্ধুরা, সোভিয়েত আমলের এই কিলো ক্লাস সাবমেরিনটি ভারতের মজাডাঙ্গা শিপইয়ার্ডে বিভিন্ন ধরনের রিফারবিশড এবং আপগ্রেডেশনের পর সেটি নামমাত্র মূল্যে মায়ানমারের কাছে হস্তান্তর করা হবে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোপনীয় তথ্য, এটি কি আপনারা জানেন? বন্ধুরা, এই তথ্যটি অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আমার নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা যদি বিষয়টি তাৎপর্যপূর্ণ মনে করে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বাংলাদেশের সাবমেরিন প্রকল্পকে ভারত সরকার নিজেদের জন্য এবং নিজেদের নৌবাহিনীর জন্য হুমকি মনে করে। তারা মনে করে যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শুধু বাংলাদেশ মায়ানমারের উপরেই হুমকি সৃষ্টি করতে সক্ষম হবে না, সেটি ভারতীয় নৌবাহিনীকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে বঙ্গোপসাগরের বুকে। আপনারা কি জানেন, বাংলাদেশ তার প্রথম সাবমেরিন সংগ্রহ করার পরে ভারত যে সাবমেরিনটি মায়ানমারকে উপহার হিসেবে বা ফ্রিতে দিয়েছিল সেটি বাংলাদেশের সাবমেরিন? হ্যাঁ বন্ধুরা, সেটি বাংলাদেশেরই সাবমেরিন। আর এ ব্যাপারে যদি আপনারা খোলাখুলি জানতে চান, অবশ্যই আমাদের সাথে অবস্থান করতে হবে একটুও না টেনে। বাংলাদেশ সরকার 2008-9 অর্থ বছরে যখন সামগ্রিক বাহিনীর সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করে, তখন অনেক দেশ এই ঘোষণার প্রতি আকৃষ্ট হয়। বন্ধুরা, বাংলাদেশ সরকার তার সামরিক বাহিনীকে সামরিক সমরাস্ত্র এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় বিশ্বের অনন্য বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করে। এর সাথে সুনির্দিষ্ট অর্থসংস্থান এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে হবে 2030 সালের মধ্যে তার একটি ডিজাইন প্রণয়ন করা হয়। এই ডিজাইনের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার সামরিক কেনাকাটা শুরু করে, আর তখনই প্রভাবশালী বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের মধ্যে সমরাস্ত্র বিক্রির মাধ্যমে নিজেদের সামরিক বাহিনীর বা সামরিক প্রভাব বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে। বন্ধুরা, ভারত এই প্রকল্পের আওতায় বাংলাদেশকে একটি রাশিয়ান সাবমেরিন দেওয়ার জন্য প্রস্তাব করে। প্রস্তাবটি ছিল এই ধরনের: বাংলাদেশ যদি চীনের নিকট থেকে মিং ক্লাস সাবমেরিন দুটি গ্রহণ না করে, তাহলে ভারত তাদের অত্যাধুনিক প্রযুক্তির একটি সাবমেরিন ফ্রিতে সরবরাহ করবে। বন্ধুরা, বাংলাদেশ ফ্রি খাওয়া বা ভিক্ষা নেওয়া দেশ নয়। যাদের কোনো অর্থবিত্ত নাই তারাই ভিক্ষা নেয়। প্রকৃতপক্ষে এটি ছিল ভারতের তরফ থেকে একটি সুস্পষ্ট ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য ছিল এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন সক্ষমতাটিকে রোধ করে দেওয়া। অর্থাৎ ভারত যখন এই প্রস্তাবটি দিবে আর বাংলাদেশ যখন ভারতের এই প্রস্তাবটি গ্রহণ করবে, তখন বাংলাদেশ চীনের নিকট থেকে আর কোনো সাবমেরিন ক্রয় করতে পারবে না। আর তখনই বাংলাদেশের নিজস্ব সাবমেরিন প্রজেক্টটি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। পরবর্তীতে বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নকল্পে চীন আর কোনো নতুন প্রজেক্ট গ্রহণ করবে না বাংলাদেশের সাথে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে। এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছিল ভারত এক্ষেত্রে আরেকটু দুতিয়ালি করেছিল। তারা বলেছিল, তারা যদি ভারতের নিকট থেকে সোভিয়েত আমলে নির্মিত এই সাবমেরিনটি গ্রহণ করে, তাহলে পরবর্তীতে রাশিয়ার নিকট থেকে আরও সোভিয়েত ভিত্তিক কিলো ক্লাস সাবমেরিন বাংলাদেশ গ্রহণ করতে পারে। আর এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ভারত। অর্থাৎ সাবমেরিন ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই চীনের ব্যাপারটি পরিহার করতে হবে বাংলাদেশকে। আর তাহলেই ভারত বাংলাদেশের সাবমেরিন প্রজেক্টটির ব্যাপারে সহযোগিতা করবে 40 বছরের পুরনো সাবমেরিন দিয়ে। পরবর্তীতে বাংলাদেশ যদি রাশিয়ার নিকট থেকে সাবমেরিন গ্রহণ করার কোনো পরিকল্পনা করে, এক্ষেত্রেও আর্থিক বা কূটনৈতিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছিল ভারত। অর্থাৎ ভারতীয় দাদাদের টার্গেট ছিল প্রাথমিক পর্যায়ে 2017 সালে বাংলাদেশের সাবমেরিন সংগ্রহের পরিকল্পনাটিকেই নস্যাৎ করে দেওয়া চীনের নিকট থেকে। যদি চীনের নিকট থেকে নস্যাৎ প্রক্রিয়ায় ভারত সার্থক হতে পারত, তাহলে আপনি হলপ করে লিখে রাখুন, বাংলাদেশের এই সাবমেরিন প্রকল্পের অবস্থা হতো টোটালি বাংলাদেশের মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফটের মতো। বাংলাদেশ বিমান বাহিনীর সেই 2017 সালে মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট ভিত্তিক প্রজেক্টটি এখনও সার্থক করতে পারেনি বাংলাদেশ সরকার।
বন্ধুরা, বিভিন্ন রাজনৈতিক দোলাচলে এবং ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বিমান বাহিনী মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পতিত হয়েছে। তবে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ নৌবাহিনীর ভাগ্য ভালো, 2017 সালে বাংলাদেশ ভারতের এই ছলচাতুরিতে ভোলেনি। সেদিন যদি ভারতের সাবমেরিন পাওয়ার আশায় বাংলাদেশ চীনের নিকট থেকে তাদের সাবমেরিন অর্ডারটি ক্যান্সেল করে দিত, তাহলে বর্তমান সময়ে সমুদ্রের নিচে যে ডিটারেন্স অবস্থাটি বাংলাদেশ ধরে রেখেছে সেটিও আর এখন থাকতো না। অর্থাৎ মায়ানমারের সাহস কয়েক গুণ বেড়ে যেত। তারা যে অযাচিতভাবে বাংলাদেশের উপর হামলা করতো না, এটি নিশ্চিত করে বলা যায় না। বন্ধুরা, সাবমেরিনের মতো সমরাস্ত্রকে বলা হয় কৌশলগত সামরিক সমরাস্ত্র। নদীর নিচে সপ্তপর্ণে এগুলো এমনভাবে আক্রমণ করতে সক্ষম যার মাধ্যমে প্রতিপক্ষকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। সাগরের বা সমুদ্রে ব্লকআউটের মাধ্যমে সামরিক জাহাজ থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজগুলোকে ব্লকেট করে সেই দেশের অর্থনীতিকে নেতিবাচক ধারায় নিয়ে গিয়ে সেই দেশকে প্রচণ্ড রকমের অর্থনৈতিক চাপে ফেলা সম্ভব। শুধুমাত্র যুদ্ধ করেই বা সামরিক সমরাস্ত্র বা ক্ষেপণাস্ত্র ছুড়েই যুদ্ধে জয়লাভ করা যায় না। যুদ্ধে জয়লাভ করতে হলে সমুদ্র ব্লকেট বা সামুদ্রিক ব্লকেটের মাধ্যমে তার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হয়। আর এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশের মিং ক্লাস সাবমেরিনগুলো। বন্ধুরা, ভারতের টার্গেটই ছিল বাংলাদেশে সেই প্রজেক্টটিকে ভণ্ডুল করে দেওয়া। বাংলাদেশ এই প্রজেক্টটিকে সাহসের সাথে চালিয়ে নিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত চীনের নিকট থেকে মিং ক্লাস সাবমেরিন ডেলিভারি পেয়েছে। আর তখনই ভারতের মাথায় বাজ পড়েছে, এ কি হলো। এর পূর্বে ভারত জোরালো কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করে যে কোনোভাবে বাংলাদেশকে সোভিয়েত আমলের সেই 40 বছর পুরনো সাবমেরিনটি রিফারবিশড করে বাংলাদেশের নৌবাহিনীর নিকট হস্তান্তর করার প্রয়াস চালায়। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সেই প্রচেষ্টাটি ব্যর্থতায় পর্যবেসিত হয়। তবুও ভারত তাদের সেই 40 বছরের পুরনো কিলো ক্লাস সাবমেরিনটির রিফারবিশড কাজ চালিয়ে যায়। বাংলাদেশকে বিভিন্ন প্রলোভন দিয়েও শেষ পর্যন্ত তাদের সেই সাবমেরিনটি বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করতে না পেরে ভারত তখন দ্বিতীয় পরিকল্পনা গ্রহণ করে। ভারত মনক্ষুণ্ণ হয়ে মায়ানমারের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সেই বাংলাদেশের জন্য আপগ্রেডকৃত সাবমেরিনটি মায়ানমারকে দেওয়ার জন্য মন স্থির করে। অর্থাৎ ভারতের উপহার দেওয়া সেই সাবমেরিন, যেটি বর্তমানে মায়ানমার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করেছে, একসময় সেটি বাংলাদেশের জন্যই আপগ্রেড করা হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন সেটি মায়ানমারের হাতে। তবে ভারত যে পরিকল্পনাটি করেছিল সেটি বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে বা অনুকূলে ছিল না। সেটি বাংলাদেশের নৌবাহিনীকে ভারতীয় নৌবাহিনীর বা ভারতীয় সরকারের একটি তাবেদার বাহিনীতে পরিণত করার সুনির্দিষ্ট এবং সুনিপুণ পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করার একটি লক্ষ্য ছিল ভারত সরকারের। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সরকার বিষয়টি অনুধাবন করতে পেরে ভারত সরকারের সেই প্রস্তাবকে একেবারে সরাসরি রিজেক্ট করে দেয়। যাই হোক, শেষ পর্যন্ত ভারত সরকার এবং ভারতীয় জনগণ, বিশেষ করে বিজেপি মৌলবাদী গোষ্ঠীকে অবাক করে দিয়ে বাংলাদেশ চীনের নিকট থেকে মিং ক্লাস সাবমেরিন দুটি গ্রহণ করে 2017 সালে। বন্ধুরা, একটা বিষয় ভারত সরকার তখন স্বীকার করেছিল, ভারতীয় সামরিক ইন্টেলিজেন্সি, ভারত সরকার বা ভারতীয় সামরিক বাহিনী কেউই জানতো না যে চীনের নিকট থেকে বাংলাদেশ সাবমেরিন গ্রহণ করতে পারে। ভারত সরকার ভেবেছিল তাদের হুমকি ধামকির কারণে চীনের নিকট থেকে যে সাবমেরিন গ্রহণ করার প্রজেক্টটি বাংলাদেশের ছিল, পরবর্তীতে বাংলাদেশ হয়তো সেটি রিজেক্ট করে দিয়েছে। বন্ধুরা, টিভি টক শোতে ভারতের সামরিক ডেলিগেটসগণ এই বিষয়টি স্বীকার করেছে। তারা জানতো না চীনের নিকট থেকে বাংলাদেশ হঠাৎ করে সাবমেরিন ডেলিভারি পেয়ে যাবে। তবে শেষ পর্যন্ত পেয়ে যায় তারা প্রচণ্ড রকমের অবাক হয়। টিভিতে তাদের বক্তব্য এবং প্রতিক্রিয়া দেখে এমন মনে হচ্ছিল বাংলাদেশ যেন তাদের কোনো অঙ্গরাজ্য। বাংলাদেশ যদি কোনো কৌশলগত সামরিক সমরাস্ত্র কিনতে চায় তাহলে সেটি যেন ভারতের কাছ থেকে পূর্ব অনুমতি নিয়ে কিনতে হবে। তাদের বক্তব্য ছিল বাংলাদেশের সাবমেরিনের প্রয়োজন কি? বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সীমানায় যে বিরোধ ছিল সেটি তো মিটমাট হয়ে গেছে। বন্ধুরা, সেটি মিটমাট করার জন্য যে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যাওয়া লেগেছে সেটি তারা কখনোই বলে নাই। বন্ধুরা, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সমুদ্র সীমার সমস্যার সমাধান না হতো, তাহলে কি ভারত কোনোদিনও বাংলাদেশের এই যুক্তিসঙ্গত দাবি মেনে নিত? এটি বড় ধরনের একটি প্রশ্ন। বন্ধুরা, এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের কন্টিনেন্টাল সেলফ নিয়ে প্রশ্ন তুলে রেখেছে এবং এ ব্যাপারে তারা জাতিসংঘের নিকট চিঠি লিখেছে। যদিও বাংলাদেশ পরবর্তীতে জাতিসংঘের নিকট কাউন্টার চিঠি লিখেছে এবং ভারতের দাবির ভিত্তিকে অসার বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের সমুদ্র বিশেষজ্ঞগণ। এখানেও তারা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। বাংলাদেশের জন্য ভারত তখন তাদের সাইনা ক্লাস টর্পেডো রেডি করেছিল। অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের সেই সোভিয়েত নির্মিত 40 বছরের পুরনো কিলো ক্লাস সাবমেরিনটি গ্রহণ করে, তার সাথে কিছু সাইনা ক্লাস টর্পেডো বাংলাদেশ উপহার হিসেবে পাবে।
বন্ধুরা, সেইখানে বাংলাদেশের জন্য রেডিকৃত সকল সামরিক সরঞ্জাম পরবর্তীতে মায়ানমারকে উপহার হিসেবে দিয়ে দেয় ভারত। সেটি মায়ানমারকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালীকরণের জন্য। ভারত ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র, বিশেষ করে কৌশলগত সামরিক সমরাস্ত্র, সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধ বিমান বাংলাদেশের অভ্যন্তরে ডেলিভারি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হচ্ছে এ ব্যাপারে। বন্ধুরা, অনেকে বলে থাকেন আমি একই ধরনের ভিডিও বারবার দিয়ে থাকি। আমি আপনাদের একটু স্পষ্ট করতে চাই বন্ধুরা, ভারত যতবার তেজাস বাংলাদেশকে অফার করেছে আমি ততবারই সেই সংবাদটি আপনাদের জানিয়েছি। অতি সম্প্রতি ভারতের 500 মিলিয়ন অতিরিক্ত সামরিক লাইন অফ ক্রেডিটের আলোকে ভারত আবারও বাংলাদেশকে তেজাস অফার করেছে। বন্ধুরা, সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার দেশে প্রবাসে অবস্থানরত যে সকল বন্ধুরা বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চান, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।